মোনালিসা আর রাজীবের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে বেশ কিছু সময় পূর্বেই। খাওয়া দাওয়ার পর্বও মিটে গিয়েছে ইতিমধ্যে। এবার বিদায় পর্বের সময়। পাশাপাশি বসা হওয়ায় মোনালিসাকে নিয়ে তৃপ্তি, রাবিয়া বেগম, রেজিয়া, জাবেদ ইসলাম চলে যাবেন বলে ঠিক করেন। আহমেদ ভিলায় এখনও অনেক মেহমান থাকায় তাদের আপ্যায়ন করতে নূরকে নিজের বাসাতেই থাকতে হলো। কিছু সময় পূর্বেই বিদায় পর্ব শেষ হয়েছে। সব কিছুর ভিড়ে তীব্র তৃপ্তির আর দেখা পায়নি। আদিত্যও নূরের সামনে আসেনি এই পরিস্থিতিতে। বাসর ঘরে ঘোমটার আড়ালে মুখ থেকে বসে আছে মোনালিসা। চোখ থেকে ঝোড়া নোনা জল দু গাল ভিজিয়ে দিচ্ছে। আজ তার থাকার কথা ছিল কোথায়, আর থাকছে কোথায়? একেই হয়তো বলে নিয়তি, ভাগ্য। ভাগ্যের এই গোলক ধাঁধার সমাধান পূর্ব থেকে কেউ ঠিক করে রাখতে পারে না। আগামীতে আরও কি হতে যাবে তা সম্পর্কে অগ্রিম কেউ জানতে পারে না। দরজা খোলার শব্দে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসে মোনালিসা। ভেতর থেকে দরজা বন্ধ করে ধীর পায়ে বিছানার নিকট অগ্রসর হতে থাকে রাজীব। এই নিস্তব্ধ ঘরে দুজন মানুষের হার্ট এত জোরে জোরে বিট করছে যেন তৃতীয় কোনো ব্যক্তি সেখানে উপস্থিত থাকলে সেও শুনতে সক্ষম হতো। মোনালিসার থেকে এক হাত দূরত্ব বজায় রেখে বিছানায় বসে পড়ে রাজীব। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে রাজীবের। কিছু সময় নীরব থেকে বলে ওঠে, দুটি মানুষের জীবন যখন একটা সূত্রে বাধা পড়ে তখন শুরুতেই মানুষ দুটি একে অপরের পুরোপুরি যোগ্য হয়ে আসে না। যে সম্পর্কে জড়িয়ে পড়ে সেই সম্পর্ককে যথাযথ সম্মান করে মিলেমিশে চলতে শুরু করলে দুজনের মাঝে যে কমতি খাত থাকে তা পূরণ করিয়ে নেওয়া সম্ভব হয়। জানি আজ তোমার আর আমার বিবাহটা যেভাবে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে হয়েছে তাতে দুজনেরই যথেষ্ট সময় লাগবে সম্পর্কটির সাথে মানিয়ে নিতে, কিন্তু অসম্ভব তো নয়। ওপরওয়ালার ওপর বিশ্বাস আর ভরসা রাখো তো নিশ্চয়ই। তাই শেষ এতটুকুই বলবো, উনি সবসময় বান্দাদের জন্য যা করেন তা ভালোর জন্যই করেন। খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই ভালোটা আমাদের চোখে পড়ে না ঠিকই, কিন্তু সময়ের পরিবর্তন হয়ে গেলে ঠিকই আমরা তা জানতে বা বুঝতে পারি। এতটুকু বলে রাজীব বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে ব্যালকনিতে চলে যায়। রাজীবের বলা প্রতিটি কথা খুব মনোযোগ সহকারে শ্রবণ করেছে মোনালিসা। নীরবে ঝরা চোখের জল ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে ওর। ঘোমটাটি উঠিয়ে ব্যালকনির দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই রাজীবের উল্টো পিঠ নজরে পড়ে মোনালিসার। কিছু একটা ভেবে ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটিয়ে তুলে বালিশে মাথা রাখে মোনালিসা। দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ে সে। বাড়িতে ফিরে নিজ রুমে বসে রাগে দাঁত কিরমির করছেন রাবেয়া বেগম। জাবেদ ইসলামও রুমে উপস্থিত ছিলেন, কিন্তু তিনি নিজের জায়গায় স্থির। তার চেহারায় এতটুকু পরিবর্তন আসেনি। রাগ হজম করতে না পেরে রাবেয়া বেগম জাবেদ ইসলামকে উদ্দেশ্য করে বললেন, আমার ছেলের জীবন নিয়ে এত বড় সিদ্ধান্ত তুমি একা কিভাবে নিতে পারলে জাবেদ? আমাকে একটা বার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলে না? কার সাথে বিয়ে করালে রাজীবের? যে মেয়ের সাথে বিয়ে ঠিক হওয়ার বিয়ের দিনই তার হবু বর সহ হবু শ্বশুর বাড়ি অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছেন, সেই অপয়া অলক্ষীর সাথে আমার ছেলের সুন্দর জীবনটা জড়িয়ে ধ্বংসের পথে এগিয়ে দিলে। আমি এই বিয়ে মানি না জাবেদ। মান মর্যাদা, তোমার বন্ধুত্ব, ঋণ রক্ষার খাতিরে তো আমি আমার ছেলের জীবন ভাসিয়ে দিতে পারি না। তাই কাল অনুষ্ঠানের পর্ব শেষ হওয়া মাত্রই ডিভোর্স পেপার রেডি করে আমি ওই মেয়ের থেকে আমার ছেলেকে মুক্ত করিয়ে নিব। রকিং চেয়ারে বসে কপালে এক হাতের কনুই পর্যন্ত ঠেকিয়ে চোখ বন্ধ করে রাবেয়া বেগমের প্রতিটি কথা শ্রবণ করলেন জাবেদ ইসলাম। রাবেয়া বেগমের বলা শেষ কথাটি বারংবার কানে বাজছে তার। মস্তিষ্ক গভীরভাবে ধারণ করে নিয়েছে ডিভোর্স নামক শব্দটিকে। জাবেদ ইসলামের স্থির মুখের দিকে তাকিয়ে আছেন রাবেয়া বেগম। পরক্ষণেই জাবেদ ইসলাম চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কোমরের পেছনে দুহাত রেখে রাবেয়া বেগমের নিকট এগিয়ে আসতে থাকেন ধীর পায়ে। রাবেয়া বেগমের সন্নিকটে এসে দাঁড়িয়ে পড়েন তিনি। দৃষ্টি তার সামনের দিকে স্থির। শীতল কণ্ঠে বলে ওঠেন, তুমি নিজেই একজন ডিভোর্সি মহিলা ছিলে রাবেয়া। পাশাপাশি তোমার একজন 9 বছরের মেয়ে ও 10 বছরের ছেলেও ছিল, যাদের নিয়ে তুমি তোমার প্রথম স্বামীর ঘর ছেলে চিরতরে নিজের বাবার বাড়িতে এসে উঠেছিলে একটা সময়। সেদিন যদি আমি তোমাকে বিয়ে না করতাম তাহলে আজ তোমার আর তোমার সন্তানদের জায়গা ওই আলিশান বাড়িতে হতো না।
রাস্তায় রাস্তায় ভিক্ষা করে 3 বেলা ক্ষুধা মেটাতে হতো। নিজে যে অন্যায় অবিচার সহ্য করেছিলে, সেই অন্যায় অন্য কোনো মেয়ের জীবনে ঘটবে বলে যে চিন্তা মাথায় এনেছো তা চিরতরে ঝেড়ে ফেলো, নয়তো আমার যে ভালো রূপ 12টি বছর ধরে তুমি দেখে এসেছো তা আর দেখতে পাবে না। আমার মাঝে পরিবর্তন হলে তার পরিণতি তোমার জন্য এই শেষ বয়সে এসে ভালোর দিকে ডেকে আনবে না, রাবিয়া বেগম। কথাগুলো বলে জাবেদ ইসলাম থেমে যান, তারপর ওয়াশরুমে প্রবেশ করেন। জাবেদ ইসলামের মুখে শীতল কণ্ঠের হুমকি স্বরূপ কথাগুলো শুনে রাবেয়া বেগম যেন পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছেন। আজ সন্ধ্যা থেকে এ কোন জাবেদকে সে দেখছে? এ তো সেই জাবেদ না যে কখনো তার মুখের ওপর একটা টু শব্দ করতো না, পারিবারিক কোনো সিদ্ধান্ত নিয়ে কখনোই মাথা ঘামাতো না। হঠাৎ এত বেশি পরিবর্তনে রাবেয়া বেগম কিছু বলার বা চিন্তা করার শক্তিও যেন হারিয়ে ফেলছেন ধীরে ধীরে। রাত বেশ গভীর হয়ে গিয়েছে, ঘুমের লেশ নেই যেন পাঁচজোড়া চোখে। সকল কাজের শেষে এখন ঘরে ফেরার পর একাকিত্বের সেই চিন্তাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে আর নীরবে চোখের জল ফেলছে নূর। নূরের শেষ বলা প্রতিটি কথা এখনো গভীরভাবে ভাবাচ্ছে আদিত্যকে। জীবনে সে কত বড় ভুল করেছিল তা বুঝে উঠতে সক্ষম হচ্ছে ধীরে ধীরে। সন্ধ্যার পর তীব্রের সাথে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার কথা বারংবার মনে পড়ছে তৃপ্তির। কখনো কোনো ছেলেকে নিয়ে নিজের মাঝে এত বেশি অস্থিরতার সৃষ্টি হয়নি ওর, কিন্তু আজ কেন হচ্ছে তা কিছুতেই বুঝে উঠতে পারছে না সে। ব্যালকনিতে দাঁড়িয়ে দূর আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে তীব্র। সম্পূর্ণ আকাশ জুড়ে তার চোখের সামনে ভাসছে তার ভীত পাখির মায়া মাখানো মুখশ্রী, তার মায়াবতী মায়াবিনীর কাঁপতে থাকা চিকন পাতলা হালকা গোলাপি রঙের ঠোঁটোদ্বয় যেন টানছে তাকে দূর থেকেই। সবসময় ফোন গেমস খেলা নিয়ে ব্যস্ত থাকা রাজীবের চিন্তায় এই প্রথম কোনো সিরিয়াস বিষয় ঘুরপাক খাচ্ছে। এক মুহূর্তেই তার জীবনের মোড় ঘুরে দাঁড়িয়েছে। এখন তার ওপর আরও একটি জীবনের ভার এসে পড়েছে। পারবে কি সেই জীবনটিকে সুখী করতে? ভালোবাসা নামক এই শব্দটি দ্বারা আলোকিত করতে পারবে কি? সকাল পেরিয়ে দুপুর হতে চলল। আহমেদ বিলাই কাজরত ক্যাটারিংয়ের লোকেরাই দায়িত্ব নিয়েছিল দ্রুত তৃপ্তিদের বাড়িটিকে সাজিয়ে তুলতে। সকাল সকালই নূর তৃপ্তিদের বাড়িতে চলে এসেছিল। পাশাপাশি বাড়ি হলেও বিয়ের পর বিদায় হয়ে গেলে মেয়েদের বাবার বাড়ি আর আসল ঠিকানা হয় না, আসল ঠিকানা হয় শ্বশুর বাড়ি। নূর আর তৃপ্তি দুজনে মিলেই আবারও বৌভাতের সাজে সাজিয়ে দিয়েছে মোনালিসাকে। মোনালিসার মুখে আর সেই বিষণ্ণতার ছাপ নেই, এক রাতেই যেন পুরোপুরি মুছে ফেলতে সক্ষম হয়েছে সে। মোনালিসাকে হাসি খুশি দেখে রাজীবের মনেও এক অন্যরকম ভালো লাগার কাজ করছে। কিছুটা হলেও নিশ্চিত বোধ করছে সে। কখনো কোনো কাজ না করা ছেলেটা আজ তার বাবার সাথে কাজে যথাযথ হাত লাগিয়েছে। জাবেদ ইসলাম তা দেখে ভীষণ খুশি হয়েছেন। রাবেয়া বেগম আর রেজিয়া দুজনেই পুরোপুরি আলাদা হয়ে রয়েছে অনুষ্ঠান পর্ব থেকে। অবশ্য জাবেদ ইসলাম এতে কোনো কথা বলেননি। তিনি এতটুকু বুঝতে পেরেছেন যে যদি রাবেয়া বেগমের মাথায় কিঞ্চিত পরিমাণও বুদ্ধি থাকে তাহলে সে আর কোনো প্রকার অশান্তি বা সমস্যার সৃষ্টি করবে না। মূল দরজায় দাঁড়িয়ে অনুষ্ঠানে আসতে থাকা সকল অতিথিদের সাদরে বরণ করে নিচ্ছেন জাবেদ ইসলাম স্বয়ং। অনেক অতিথিদের আসার মাঝেও তীব্র একটা অনেক বড় বুকে নিয়ে আরবি রহমান ও রাতকে সঙ্গে করে মূল দরজা দিয়ে প্রবেশ করেন। সেই মুহূর্তে জাবেদ ইসলাম তীব্রকে থামিয়ে দেয়। জাবেদ ইসলামের এমন কাজে তীব্র কিছুটা অবাক হয়ে যায়। জাবেদ ইসলাম তীব্রের মুখের দিকে কিছু সময় তাকিয়ে থাকার পর বলে ওঠেন, আরে ছোট সাহেব, আপনি? জাবেদ ইসলামের এমন কথায় তীব্রের ভ্রু কিঞ্চিত কুঁচকিয়ে আসে। প্রশ্নসিক্ত কণ্ঠে বলে, আপনি আমাকে চিনেন আঙ্কেল? চিনব না আবার? আপনি তো আমার অফিসের বস আব্রাহাম রহমান স্যারের একমাত্র ছেলে আবরার রহমান। জাবেদ ইসলামের কথা বুঝতে পেরে তীব্র ওর ঠোঁট প্রসারিত করে হাসির রেখা মুখে ফুটিয়ে তোলে। পরক্ষণেই জাবেদ ইসলাম আবারও বলে ওঠেন, আপনি এখানে আসবেন আমি ভাবতেও পারিনি ছোট সাহেব। আপনি যখন এসেছেন তখন আপনার আপ্যায়নে আমি বিন্দুমাত্র ত্রুটি হতে দিব না। বিশেষভাবে তার দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম। তীব্রের পাশেই দাঁড়িয়েছিলেন আরবি রহমান আর রাত। জাবেদ ইসলামের দৃষ্টি তাদের ওপর পড়তেই তিনি প্রশ্নসিক্ত কণ্ঠে বলেন, ওনারা চিনতে পারলাম না তো ছোট সাহেব। তীব্র এক পলক আরবি রহমান আর রাতের দিকে তাকায়, তারপর বলে, উনি আরবি রহমান আর আমার ছোট মা, আর ও রাত আমার ছোট বোন। তীব্রের মুখে এই প্রথম ছোট মা কথাটি শুনে আরবি রহমান অবাক দৃষ্টিতে তাকান তীব্রের দিকে।
চোখে পানি এসে গিয়েছে, সূর্যের হালকা কিরণ পড়ায় তা জ্বলজ্বল করছে। তীব্র আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। আরবি রহমানের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। মনের মধ্যে তার অন্যরকম খুশি, আনন্দ আর ভালো লাগা কাজ করছে আজ। জাভেদ ইসলাম আরবি রহমান আর রাতকে সাথে নিয়ে বিশেষ অতিথির চেয়ারে বসিয়ে দেন এবং আপ্যায়নের ব্যবস্থা করেন। নূর একটা হালকা মিষ্টি রঙের শাড়ি পরেছে। শরীরের চাপা রঙের সাথে এই শাড়িটি বেশ মানিয়েছে। ফর্সা রং হলেই কোনো অপ্সরা লাগবে এমন তো নয়। শ্যামলা রং হলেও নূরের মায়াবী মুখশ্রীর জন্য এই মুহূর্তে অপ্সরাদের থেকে কোনো অংশে কম মনে হচ্ছে না। মোনালিসা সাজের জিনিস থেকে কাজল বের করে কনিষ্ঠ আঙ্গুলে হালকা লাগিয়ে নিয়ে নূরের কানের পেছনে ছুঁয়ে দিয়ে বলে, মাশাল্লাহ, আমার পরীর মতো বোনের উপর যেন কারো নজর না লাগে। মোনালিসার এমন কথায় নূর মৃদু স্বরে হাসি দেয়। দুই বোনের কথোপকথনের মাঝে তারা দেখে ঘরের ভেতর প্রবেশ করেছে তৃপ্তি। তৃপ্তি ওদের দুজনের নিকট এগিয়ে আসতে আসতে নূরকে উদ্দেশ্য করে বলে, বাহ, আমার নূরপুকে তো অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছো তুমি ভাবি। তৃপ্তির মুখে ভাবি ডাক শুনে মোনালিসা লজ্জামাখা হাসি দেয়। এই ডাকেও যেন এক গুচ্ছ ভালোবাসা মিশে আছে, যা মনকে এক মুহূর্তে আনন্দ করে তুলতে পারে। পর মুহূর্তেই তৃপ্তি তাড়া দিয়ে বলে, আচ্ছা, বাকি কথা পরে হবে, এখন নিচে চলো। তোমার আর ভাইয়ার জন্য দুইটা সুন্দর আসন আনিয়েছে বাবা, তোমরা সেখানেই বসবে। আত্মীয় স্বজনরা আসতে শুরু করবেন একটু পর থেকেই, তোমাকে নিয়ে যেতে বললো বাবাই। নূর আর মোনালিসা একসঙ্গে একে অপরের দিকে তাকায়। তারপর দুজনেই ঠোঁট প্রসারিত করে হাসির রেখা ফুটিয়ে তুলে নূর বলে ওঠে, সে তো যাবই, কিন্তু তুই যে বয়স্ক মহিলাদের মতো হয়ে সারা বাড়িতে টো টো করে ঘুরে বেড়াচ্ছিস আর কাজ করছিস, সেটা কি হবে শুনি? নূরের এমন কথায় তৃপ্তি চোখ ছোট ছোট করে নিয়ে নিজেকে একবার পর্যবেক্ষণ করে নেয়। একটা সাদা কালো মিক্সড করা সালোয়ার কামিজ আর বড় ওড়না দিয়ে সম্পূর্ণ মাথা ঢেকে কানের দুপাশে গুজে দিয়েছে আর কোমর পর্যন্ত অংশ ঢেকে রেখেছে। কিন্তু এই বেশেই তো ওর জীবনের এতগুলো বছর কাটিয়ে দিল। কেউ কখনো খুঁত ধরেনি, ভালো বা খারাপ কোনো মন্তব্যই করেনি। অবশ্য কেই বা বলবে, ও তো বাড়ির বাইরে হিসাব করেও দুই একবার লোক সমাজে গিয়েছিল কিনা সন্দেহ। নূরের কথায় আজ তবে বুঝলো এই সাজে তাকে বয়স্ক মহিলাদের মতো লাগে। নূর তৃপ্তির হাত ধরে টেনে বিছানার ওপর বসিয়ে দিয়ে মোনালিসাকে উদ্দেশ্য করে বলে, বড় আপু, দ্রুত হাত লাগা, আমার সাথে পেতনিটার লুক পরিবর্তন করে দিতে হবে। নূরের এমন কথায় তৃপ্তি হাঁ করে নূর আর মোনালিসার দিকে তাকায়। পরক্ষণেই মোনালিসার হাতে একটি নেভি ব্লু রঙের কাঁথান শাড়ি আর নূরের হাতে বাকি সামগ্রী দেখতে পেয়ে বুঝে যায় এই মুহূর্তে ওরা দুজন তৃপ্তির সাথে কি করতে চলেছে। তৃপ্তি অসহায়ের মতো মুখ করে মোনালিসাকে উদ্দেশ্য করে বলে, ভাবি, আজ অন্তত আমাকে শাড়ি পরিয়ে দিও না। গতকাল শাড়ি পরার পর যে কি যে পুরো কথা শেষ করবার পূর্বেই নূর বেডসাইড টেবিলের ওপর থেকে একটা মাঝারি আকারের মিষ্টি হাতে নিয়ে তৃপ্তির মুখে পুরে দেয়। তৃপ্তি মুখ নাড়িয়ে খাচ্ছে আর কিছু বলতে চেষ্টা করছে, কিন্তু মুখে মিষ্টি থাকার কারণে কোনো কথাই স্পষ্ট হলো না। নূর হালকা আওয়াজে তৃপ্তিকে ধমক দিতেই তৃপ্তি পুরোপুরি নীরব হয়ে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুলগুলোতে হাত বুলিয়ে নিচ্ছিল আদিত্য। সেই মুহূর্তে মায়ের এমন কথা কর্ণপাত হয় ওর। নিজের কাজে বহাল থেকে ভাবলে ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, ঠিক আছে, তুমি ঢাকা চলে যাও, আমি আরও কিছুদিন মামা বাড়িতে থাকতে চাই। আদিত্যর এমন কথায় আহিয়ানা চৌধুরী ভ্রুযুগল কিঞ্চিত কুচকিয়ে এলো। প্রশ্নসিক্ত কণ্ঠে বলল, বিশেষ কিছু কারণ আছে মা, পুরনো কিছু জমে থাকা অপূর্ণ হিসাব মিটিয়ে তারপর নিশ্চিন্তে মনে বাসায় ফিরতে চাই, তার আগে না। আহিয়ানা চৌধুরী মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। আদিত্য ওর ঠোঁট প্রসারিত করে হাসির রেখা ফুটিয়ে তুলে আবারও বলে, এক্ষুনি তো সব বলতে পারছি না মা, আমার ওপর আস্থা আছে তো নিশ্চয়ই তোমার, তাহলে আর কোনো প্রশ্ন করো না, সঠিক সময় হলে সবটা জানতে আর বুঝতে পারবে। এতটুকু কথা দিতে পারি, আমি এমন কোনো কাজ করব না যার জন্য তোমার নিজেকে ছোট মনে হয়। প্রত্যুত্তরে আদিত্য ওর মায়ের ওপর নিজের হাত রেখে একটা হাসি দেয় মাত্র।
গত দিনের মতো করেই তৃপ্তিকে আবারও সাজিয়ে দিয়েছে নূর আর মোনালিসা। তৃপ্তির ফর্সা শরীরে গাঢ় নীল রঙটি এত সুন্দরভাবে ফুটে উঠেছে, যেই ওকে দেখবে মাশাআল্লাহ বলতে বাধ্য হবে। নূর দুষ্টুমি করে কিছুটা লজ্জাদায়ক কথাও বলেছে, যা শুনে তৃপ্তি এক ছুটে রুম থেকে বেরিয়ে এসেছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে আর নিজও মনে বিড়বিড়িয়ে চলেছে। ইস, এমনভাবে প্রশংসা করে লজ্জা দেয় ভাবি, আর নূরপু আমাকে ইচ্ছে তো করে এক ছুটে কোথায় যেন পালিয়ে যায়। শাড়িটা কাঁথান সিল্কের হাওয়ায় কুচিগুলো বারবার এলোমেলো হয়ে পায়ের সাথে বাজছে, যা তৃপ্তির হাঁটায় যত্ন নিয়েই যেন ব্যাঘাত ঘটাচ্ছে। কিন্তু কিচ্ছু করার নেই, শাড়ি খুলে যে জামা পরে নেবে সেই সাহস বা সাধ্য কোনোটাই তৃপ্তির মাঝে নেই, কারণ নূর আর মোনালিসা তার সাজের পরিবর্তন হতে দেখলে দক্ষযজ্ঞ কাণ্ড বাড়িয়ে ফেলবে। বেশ কিছু সময় কাজ করার পর নিজের রুমের দিকে আসতে নিলে হঠাৎ কেউ ওকে হ্যাচকা টানে একটা অন্ধকার রুমের ভেতরে এনে ওর দুহাত নিজের এক হাতের মুঠোয় নিয়ে তৃপ্তিকে খুব শক্তভাবে দেওয়ালের সাথে মিশিয়ে নেয়। আকস্মিক এমন কাজে তৃপ্তি অনেকটা ভয় পেয়ে যায়। অন্ধকারের কারণে সামনে থাকা লোকটিকে দেখা না গেলেও তার প্রতিটি ঘন নিঃশ্বাস তৃপ্তির চোখে মুখে আছড়ে পড়ছে। এটুকু বোঝা যাচ্ছে লোকটি তৃপ্তির খুবই সন্নিকটে রয়েছে। বলিষ্ঠ হাতের প্রেশার আর কড়া পারফিউমের গন্ধ কেমন চেনা চেনা লাগছে তৃপ্তির নিকট, কিন্তু কিছু বলার সাহস জুগিয়ে উঠতে পারছে না সে। লোকটি তার অন্য হাত দিয়ে তৃপ্তির মুখ খুব শক্তভাবে ধরে আরও সন্নিকটে এগিয়ে এসে রাগে হিসহিসিয়ে বলে, শাড়ি পরতে পারিস না, পরিস কেন? ছেলেদের নিজের ফর্সা বেদহীন পেট দেখাতে খুব মজা লাগে, তাই না? লোকটির মুখে এমন কথা শুনে আর বুঝতে বাকি নেই সে আবার বাঘের থাবায় আটকা পড়েছে, কারণ লোকটি আর কেউ না, ও তীব্র। তৃপ্তি নিজের হাত তীব্রের হাতের বাঁধন থেকে ছাড়াতে নড়তে শুরু করলে তীব্র আরও শক্তভাবে তৃপ্তির হাত আর মুখ চেপে ধরে। সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে যায় তৃপ্তি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে, যা ওর গাল বেয়ে তীব্রের হাতে এসে পড়ে। তৃপ্তি কাঁদছে বুঝতে পেরে নিজের হাতের বাঁধন হালকা করে তীব্র, তারপর হাঁটু ভেঙে নিচে বসে পড়ে একটা সেফটি পিন দিয়ে তৃপ্তির পেট বের হওয়ার অংশটুকু টেকে দেয়। পরক্ষণেই বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে তৃপ্তির চোখের পানি মুছে দিয়ে দুই গালে দুই হাত রেখে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে শীতল কণ্ঠে বলে, নিজের খেয়াল রাখতে শিখো ভীত পাখি। আমি ব্যতীত তোমাকে কেউ দেখুক তা কখনোই চাই না। খুব শীঘ্রই তোমাকে আমার ঘরের রানী করে নিয়ে যাব। এতটুকু বলেই স্থান ত্যাগ করে তীব্র। তৃপ্তি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তীব্রের যাওয়ার পানে। কিছু সময় ওভাবেই দাঁড়িয়ে থেকে নিজেকে যথাযথ স্বাভাবিক করে সেও স্থান ত্যাগ করে। তৃপ্তিদের বাড়ির পেছন পার্শ্বে ছোট্ট একটা বাগান আছে, নানান ধরনের ফুলের সমারোহে ভরপুর সেই বাগান চোখ ও মন জুড়িয়ে যাওয়ার মতো। তৃপ্তির কাছে থেকে চলে আসার পর তীব্র এই বাগানে এসেই দাঁড়িয়ে পড়েছে। নিজের ওপর ভীষণ রাগ হচ্ছে ওর, এটা ভেবে যে নিজের রাগকে কবে কন্ট্রোলে আনতে শিখবে সে। ওর জন্যই আজ ওর মায়াবিনী নিষ্পাপ মুখটি চোখের নোনা জলে ভিজে গিয়েছিল। মোনালিসা আর রাজীবের বৌভাত অনুষ্ঠান পর্ব শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দুজনেই বেশ আনন্দিত রয়েছে দেখে অনেকেই কটু কথা কানাকানি করতে বাদ রাখছে না। কারোর মন্তব্য এমন যে মনে হচ্ছে তো মাইয়াটার লগে ওই পোলার আগে থেকেই গোপন সম্পর্ক ছিল, ওরাই যুক্তি বুদ্ধি করে বরের গাড়ির অ্যাক্সিডেন্ট করাইয়া এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল যার জন্য ওকে বিয়া করাতে ওকে বাড়ির লোকজনরা রাজি হয়। যদি তা না হতো তাহলে এই মেয়ে আজ এত হাসি খুশিভাবে সকলের সামনে বসে থাকতে পারতো না। লজ্জায় আত্মহত্যা করা উচিত ছিল। আমাদের সমাজে, আমাদের চারপাশে এমন নিচু মন মানসিকতার মানুষদের সংখ্যা কম থাকলেও তারা এতটাই জঘন্য চিন্তা ভাবনা করে উল্টোপাল্টা কথা রটিয়ে বেড়ায় যা একটা সুন্দর জীবনকে শেষ করে দিতে পারে, এমনকি সুন্দর মনকেও মুহূর্তে বিষিয়ে তুলতে পারে। কিছু সময় পূর্বে আদিত্য ও তার মা আহিরানা চৌধুরী কামাল আহমেদের পরিবারের সাথে মোনালিসা শ্বশুর বাড়ি অর্থাৎ তৃপ্তিদের বাড়িতে এসেছে। আদিত্যের চঞ্চল দৃষ্টি একটা মুখ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কিছুতেই সে মুখের দেখা পাচ্ছে না। পরক্ষণেই চিন্তা করে শুধু শুধু এক জায়গায় বসে থাকলে সেই মুখের সন্ধান কখন মিলবে তার ঠিক থাকবে না, তাই হাঁটাহাঁটি করে খুঁজে বের করাই শ্রেয় হবে। যেমন ভাবনা তেমনই কাজ।
আত্মীয় স্বজনদের বসতে দেওয়া স্থানটি ত্যাগ করে বাড়ির ভেতর প্রবেশ করে আদি। সেই মুহূর্তে তীব্র বাগান থেকে বাড়ির ভেতর প্রবেশ করছিল। দুজন দুজনের সামনাসামনি পড়ে যাওয়ায় থেমে যায় সেখানেই দুজনে। মুহূর্তেই চেহারার রং আকৃতির পরিবর্তন হয়ে যায়। রাগে তীব্রের কপালের রগ ভেসে ওঠে। আদিত্য কিছু বলতে নেবে তার আগেই সেখানে জাবেদ ইসলাম এসে উপস্থিত হন। তীব্র আর আদিত্য দুজনেই জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ফেলে নিজেদের রাগ নিজেদের মধ্যে দমিয়ে নেওয়ার চেষ্টা করেন। বেশি সময় দুজন দুজনের সামনে দাঁড়িয়ে থাকলে হয়তো উল্টোপাল্টা কিছু হয়ে যেতে পারে, যা এই সুন্দর আনন্দে ভরা পরিবেশ নষ্ট করে দেবে, যা তীব্র বা আদিত্য কেউই চায় না। আদিত্য রাগী দৃষ্টিতে তীব্রের দিকে এক পলক দেখে দ্রুত স্থান ত্যাগ করে। জাবেদ ইসলাম কিছুটা অবাক হন অবশ্য, কিন্তু কিছু জানতে চান না তীব্রের থেকে। স্বাভাবিক কণ্ঠে তীব্রকে উদ্দেশ্য করে বলেন ওর কোনো সমস্যা হচ্ছে কিনা বা কিছুর প্রয়োজন আছে কিনা। তীব্র না সূচক জবাব দিয়ে স্থান ত্যাগ করে।